নির্যাতন নিপীড়ন সীমার বাইরে চলে গিয়েছে অনেক আগে। তাহলে কি বলতে চায় ওরা, কি করতে চায় ওরা, আমাদের সঙ্গে ওরা কি করতে চায়? আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলি, এটি আমাদের দুর্বলতা, কত বড় দুঃসাহস। আওয়ামী লীগের মতো সারা দেশে যে দলের যে নেত্রীর 78% সমর্থন রয়েছে, এটি আমার কোনো গল্প নয়, এটি আন্তর্জাতিক পরিসংখ্যান, মাঠ জরিপ। সেই নেত্রীকে গলায় ফাঁসি দেন, ফাঁসির রায় দেন, কোন আদালতে দিয়ে দেন? আইসিটি আদালত। আমরা কিন্তু সেই মানুষ, এই দল কিন্তু সেই দল যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলায় ক্যান্টনমেন্টের অবরুদ্ধ করে রেখেছিল। আর এই দল স্লোগান দিয়েছিল, চলো চলো ক্যান্টনমেন্ট চলো, শেখ মুজিবকে আনতে চলো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। সেই শেখ মুজিবকে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে নিয়ে এসেছিল। কাজে আমি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বোনেরা, আমার সহযোদ্ধারা, আপনারা আস্থা রাখুন, সাহস রাখুন। নেত্রী শেখ হাসিনা জেল জুলুম অত্যাচারকে ভয় পায় না। আর তিনি বলেছেন দেশে যাবেন, বঙ্গবন্ধুর রক্ত যে ধমনীতে প্রবাহিত, যে রক্ত পরাভব মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা যখন বলেছেন, তখন খবর আছে, তখন খবর আছে। তিনি বলেছেন জেলখানা রেডি করো, ফাঁসির রশি তৈরি রেডি রাখো, আমি আসতেছি। আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন কর্মী হিসেবে, একজন দীর্ঘ সংগ্রামের একজন যোদ্ধা হিসেবে আমি বলবো, শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে যাবেন, সেদিন ঢাকা শহর হবে 1 কোটি মানুষের ঢাকা শহর। 1 কোটি মানুষ তাকে সম্বর্ধনা দেবে, মিনিমাম 1 কোটি মানুষ। এই 1 কোটি মানুষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবেন, কোন জেলে নিয়ে যাবেন? সেই জেলের দেওয়াল, সেই জেলের ইট সুরকি খুলে ফেলা হবে। তবে ভয় কারণে আমরা অস্ত্রের রাজনীতি করি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর একজন সদস্য এবং ঢাকার 13 আসনের সাবেক নির্বাচিত সংসদ সদস্য। 2009, 2014 এবং 2024 নির্বাচনে উনি নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। উনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং যুবলীগের চেয়ারম্যান পার্সন হিসেবে উনি ওনার দায়িত্ব করেছেন। ঠিক এই মুহূর্তে দেশে যখন ক্রান্তিকাল চলছে, তখন সবাইকে সাথে নিয়ে, তৃণমূল থেকে শুরু করে যত দলীয় নেতা নেত্রী আছেন, সবাইকে একসাথে করে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যুদ্ধে নেমেছেন। আর সেই যুদ্ধের যোদ্ধা হচ্ছেন আমাদের সবার পরিচিত আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাই। নানক ভাই, আপনার প্রতি অসংখ্য শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আপনার ব্যস্ততার মাঝখানেও আপনি আমাদের সময় যোদ্ধাকে সময় দিচ্ছেন এবং আমাদের শ্রোতাদেরকে। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ যোদ্ধাকে আমি অভিনন্দন জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ আপা। নানক ভাই, আমি প্রথমে আপনার কাছে একটা ব্যাপারে ক্ষমা চেয়ে নিয়ে আপনি আমাকে নাহিদ বলবেন, কারণ আমি আপনাদের হাত ধরেই আজকে এই পর্যন্ত রাজনীতির অঙ্গনে টিকে আছি। আমি আপনার ছোট বোনের মতো ছিলাম। এই প্রসঙ্গে একটু কথা বলে নিয়ে দর্শক শ্রোতা, আজকে যে আমার যে পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, তাদের
যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের একটা ছাত্রীর উপরে উনাদের যে একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে আমি কাদের এবং নানক ভাইয়ের পরিষদ থেকে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে আমি কমন সেক্রেটারি হিসেবে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হই। এবং আজকে আমার এই যে এই অবস্থান, সেটার জন্য আমি নানক ভাই আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, এবং এটা আমার সারা জীবন মনে থাকবে, এবং আমি এর ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। আসলে আমিও আপনাকে পেলে আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে পড়ে, ডাকসু নির্বাচনটির কথা মনে পড়ে। ডাকসু নির্বাচনের 7 দিন আগে আমার মা ইন্তেকাল করলেন, সবকিছুই মনে পড়ে আর কি সেই সেদিনের কথাগুলি। থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই নানক ভাই। আমরা একটা ভীষণ রকম ভাবে একটা ক্রান্তিকাল আমরা পার করছি, যখন দেশের মানুষের অবস্থা খুবই খারাপ। দেশের যে দেশের আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের জন্য দেশটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে গেছিলেন। সেখান থেকে আমরা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে গেলাম। আমরা জানি সেই মেটিকুলাসটা আমাদের কাছে এখন পুরনো, কিন্তু তারপরে অনেকে ভেবেছিল হয়তো বর্তমানে যে সরকারটা রয়েছে তার হয়তো কিছুটা মানসিকতার পরিবর্তন হবে, দেশটাকে ভালোবাসবে। এই প্রেক্ষিতে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনার কাছে কি মনে হচ্ছে দুটো সরকার একই আসলে? কারণ তারা এখনো আওয়ামী লীগের উপরে যেভাবে অত্যাচার করে যাচ্ছে, সেই প্রেক্ষিতে আমি আপনার একটু কথা জানতে চাচ্ছি। ধন্যবাদ নাহিদ আপনাকে। এই সময়কালের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জিজ্ঞাসা করেছেন, আমি উত্তর দেব খুব পরিষ্কার ভাবে। আমি বলবো, আমি স্মরণ করিয়ে দিতে চাই 2001 সন থেকে 2006 এই বাংলাদেশের বিএনপি জামাত জোট একই পথের পথিক, একই যাত্রাপথে এগিয়েছে। কাজে এটা হলো মুদ্রার এপিঠ এবং ওপিঠ। দেখেন, সেই বিএনপি জামাত জোট যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমি তখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান হিসেবে আমাকে গুরু দায়িত্ব দিয়েছিলেন মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এবং আমার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব মির্জা আজম। আমরা লড়াই করেছি, সেদিনও আমরা চূড়ান্ত লড়াইয়ে লিপ্ত ছিলাম। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান হিসেবে আমি আমার রাজনৈতিক জীবনটি, আপনি বলেছেন আমাকে, আমার ছাত্র রাজনৈতিক জীবন, আমার যুব রাজনৈতিক জীবন, যুব রাজনৈতিক জীবনের পরে আমার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক জীবন, এগুলো পেরিয়েছে। এগুলো আমার ব্যক্তিগত কথা, এগুলো আমি বলে শেষ করতে পারবো না। তবে এইটুকু মূল যে কথাটুকু আমি বলবো, সেটি হলো বিএনপি জামাত জোটের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম, কি কারণে করেছিলাম। বিএনপি জামাত জোট একসাথে হয়ে দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। একযোগে সারা বাংলাদেশে বোমা নিক্ষেপ করেছিল। মুন্সিগঞ্জ এবং ঝালকাঠিতে বিচারপতিরা রেহাই পায়নি, বিচারকদেরকে হত্যা করেছিল। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 16 বার চেষ্টা করেছে বঙ্গবন্ধু শেখ হাসিনার হত্যার চেষ্টা করেছে। 2004 সনে একটি শান্তির সমাবেশ বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সেই শান্তির সমাবেশ এবং সমাবেশ উত্তর র্যালি, সেই সমাবেশে পাকিস্তানের তৈরি আর্জেন্স গ্রেনেড, সেই গ্রেনেড ব্যবহার করলো। সেই গ্রেনেড ব্যবহার করে আমাদের প্রিয় নেত্রী
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করল। কিন্তু সেদিন তিনি রক্ষা পেয়েছিলেন অল্পের জন্য। এই গ্রেনেডগুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে তিনি রক্ষা পেয়েছিলেন। কিন্তু সেদিন আমি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আজও আমার চোখে ভেসে আসে কিভাবে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল। আমাদের নারী নেত্রী আইবি রহমান সহ 14 জন জীবন দিল, 24 জন জীবন দিল, আদা চাচা জীবন দিল, ছাত্রলীগ নেতা সেন্টু জীবন দিল, নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মাহবুব নেত্রীকে রক্ষা করতে গিয়ে জীবন দিল। বিশ্বাস করুন, সেদিনের সেই ভয়াবহতা আজও আমি ভুলতে পারি না। যুবলীগ অফিস ছিল নিচতলায়। সে যে বাঁচাও বাঁচাও আহাজারি, মানুষের চিৎকার, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মী, মহিলা আওয়ামী লীগের নেত্রীরা, যুবলীগের নেত্রীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সবার তারস্বরে চিৎকার বাঁচাও বাঁচাও বলে। আর সেই মানুষগুলিকে যখন বাঁচাতে গেলাম, তখন ওই সময়ের ক্ষমতাসীন গোষ্ঠী আমাদের উপর চালানো পুলিশের লাঠিপেটা এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করলো। হত্যাকারীদের, খুনিদের নিরাপদ একটি রাস্তা তৈরি করে বেরিয়ে যাবার। তারপরে এই মানুষগুলি যখন অসুস্থ কাতরাচ্ছিলেন বাঁচার জন্য, সেই মানুষগুলিকে নিয়ে যখন হাসপাতালে যাওয়া হলো, হাসপাতালে ওই জাতীয়তাবাদী চিকিৎসক সংস্থা ড্যাবের ডাক্তাররা ছিলেন তখন অ্যাপয়েন্টমেন্ট, সেই ড্যাবের ডাক্তাররা তালা মেরে সরে গেল। আমার আজও মনে পড়ে একটি কথা, নাহেদ বলতেই হবে। আমরা যখন উদ্ধার কার্য করে আমরা যখন 32 ধানমন্ডির সুধা সদনে আমরা ফিরে গেলাম, তখন আমার নেত্রী শেখ হাসিনা, আমি এবং মির্জা আজম, আমরা যখন ফিরে গেলাম, গিয়ে দেখছি নিচতলার ছোট্ট যে ড্রয়িং রুমটি সুধা সদনের, সেই ড্রয়িং রুমটিতে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। তার পাশে হ্যান্ডেলের উপর বসে আছেন তার ছোট বোন শেখ রেহানার, চোখ দিয়ে জল পড়ছে নজরে, তার গলা জড়িয়ে ধরে তিনি বসে আছেন। হঠাৎ করে নেত্রী বললেন, নানক আজম, আমার কর্মীরা, আমরা বললাম যুবলীগের থেকে যে আপা আমরা কর্মসূচি দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য হরতাল পালন হবে যতক্ষণ পর্যন্ত এই খুনি নমরুদ সরকার পদত্যাগ না করবে, বিতাড়িত না হবে। জানেন নেত্রী কি বললেন? জনতার নেত্রী, নানক, আমি সব সময় রাজনীতিকে ভাবি না। তোমরা মনে রাখবা, এই মানুষগুলি আহত হয়েছে, ক্ষত বিক্ষত, এই মানুষগুলির আগে চিকিৎসা করো, তোমরা এই মানুষগুলিকে বাঁচাও, তারপরে কি করতে হবে আমি বলবো। যাও তোমরা হাসপাতালে যাও, ডাক্তার মোস্তফা জালাল, মহিউদ্দিন, রুহুল হক সহ সবাইকে বিভিন্ন টিম তৈরি করে তাদেরকে একটা মেডিকেলে পাঠিয়ে দাও। আমি যে কথা বলছিলাম, বিএনপি এবং জামাত, মূল যে প্রশ্নটা ছিল সেখানে আমি ফিরে আসতে চাই। সেজন্য বিএনপি এবং জামাত কি কোনো বিপরীতমুখী কোনো বিষয়? দুইয়ের লক্ষ্য একটি, সেটি হলো আওয়ামী লীগকে নিধন করা, আওয়ামী লীগকে ধ্বংস করা। এটি যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, সেই দিন থেকে সে চেষ্টা করেছে
আর জামাতে ইসলাম তো ৭১-এর পরাজয়ের প্রতিশোধের জন্য তারা তো অবশ্যই বিভিন্ন কৌশল অবলম্বন করেছেই। কাজেই আজকে আমি আপনাকে বলবো যে আমরা একটি সমগ্র দেশ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। এটি ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে। ২০২৪-এর ৫ই আগস্ট আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা সবল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যার চেষ্টা করেছিল। তারা হত্যার চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর ছোট কন্যা আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানাকেও হত্যার চেষ্টা করেছিল, কিন্তু হত্যা করতে পারেনি। আর তারা নিরাপদে দেশ ত্যাগ করার পরে তারপরে চালালো সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে ছার খার করে দেওয়া, আমাদেরকে হত্যা করলো, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করলো। মব সংস্কৃতির নামে একটি মবের তৈরি করে সারা দেশ একটি আতঙ্কের দেশে পরিণত করলো, লুটতরাজ চালালো, ডাকাতির হাজারি করলো, লুটপাট চালালো। এই তো সেই জামাত এবং বিএনপির যৌথ প্রযোজনায়। আপনি দেশবাসী কি ভুলে যাবে যে ঐতিহাসিক পবিত্র ৩২ নম্বর থেকে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মন্ত্রে ধাবিত করেছিল একটি ধর্মান্ধ বাঙালি জাতিকে। সেই যে বাড়িটি দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতার দিকে দিয়ে গিয়েছেন, তার জীবনের যৌবন কাটিয়েছেন জেলে, ২৪টি বছর তিনি জেলখানায় কাটিয়েছেন। সেই ঐতিহাসিক ৩২ নম্বর যে বাড়ি থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেই বাড়িটিতে কারা ভাঙলো? এ প্রশ্ন আমার থাকবেই, কার নির্দেশে বাড়ি ভাঙলো? আমি জানলেও আজকে বলার সময় হয়নি। যারা এই বাড়িটিতে ভাঙলো, যারা এই বাড়িটিতে বুলডোজার দিয়ে ৩ দিন পর্যন্ত এটিকে ধূলিসাৎ করে দিল, এই স্মৃতি মিনারটি যারা ধ্বংস করলো তাদের লক্ষ্য কি ছিল? আমি একটি কথা বলবো, আমি সোজা সাপটা বুঝি। একজন ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে আমি সোজা সাপটা বুঝি। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি পরাজিত হয়েছিল আমাদের সাথে, আমরা বিজয়ী হয়েছিলাম। এই বিজয়কে ওরা মেনে নিতে পারে নাই। আর এই বিজয়কে মেনে নিতে না পেরে ওরা আস্তে আস্তে করে শক্তি সঞ্চয় করেছে। ওরা আট ঘাট বেঁধে নেমেছে। এক পাহাড় সম জনপ্রিয়তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো যাবে না, সে বিষয়টি জাতীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বুঝত। আর আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ যেহেতু বুঝত, সেই কারণে তারা পরিকল্পনা করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা ছাড়া, খুন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই, কোনোভাবে ক্ষমতা করা যাবে না। সেই শক্তিটি নাহি ২০০৫ সালের ২০২৪ সালের ৫ই আগস্ট জননেত্রী শেখ হাসিনার, সবল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, তা সেই শক্তি ভেবেছিল যে শেখ হাসিনা যতদিন জীবিত থাকবে ততদিন সেন্ট মার্টিন পাওয়া যাবে না, ততদিন বঙ্গোপসাগরে সামরিক নৌবাহিনীর ঘাঁটি করা যাবে না, তারা বাংলাদেশকে শাসন এবং শোষণ করতে পারবে না। সেই কারণেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে উৎখাত না করে, স্বাভাবিক কোন অভ্যুত্থান না করে তারা
তার নির্মম পথ দিয়েছিল। সেই ভয়াবহ বাংলাদেশে কি অবস্থা! আজকেও যে বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ আজও যে মিছিল করে, এই সাহসী যোদ্ধারা, এ সময়ের যোদ্ধারা, আমি তাদের স্যালুট জানাই, আমি তাদের স্যালুট জানাই। আর আমি হাইয়েস্ট স্যালুট জানাই আমাদের নেত্রীকে, যিনি নিরাপদ স্থানে আসার পর থেকেই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আশ্বস্ত করেছেন, লক্ষ্য বলেছেন এবং বলেছেন যে কোনদিন আওয়ামী লীগ পরাজিত হয় নাই, আওয়ামী লীগ পরাজিত হবে না। কাজেই আমাদেরকে আজকে ভাবতে হবে, এই দুটি দল বিএনপি এবং জাতীয় জামাতে ইসলাম, এরা বাংলাদেশকে দখল করেছে। এরা হলো পুরনো মদ নতুন বোতলে। পরিষ্কার ভাবে আমি আগেও বলেছি, এখনো বলছি, এখানে বিভ্রান্তির কোন সুযোগ নেই। কাজেই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের লড়াইটাও তো ভয়াবহ, লড়াইটাও তো অনেক শক্ত লড়াই। কাজেই লড়াই আমাদের করতেই হবে, লড়াই চালাতেই হবে। এবং এই লড়াইয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরাই জয়লাভ করব এবং আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে এবং এই অপশক্তিকে চিরদিনের জন্য আমরা বিতাড়িত করব, ওদের কবর রচনা করব ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ নানক ভাই। আসলে আওয়ামী লীগ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটা আমরা সবাই বুঝতে পারি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত। নানক ভাই, আমাদের কাছে কিছু ছোট ছোট প্রশ্ন এসছে আপনার কাছে। তারা তৃণমূল থেকে কিছু প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের নেত্রী কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছেন যে আমরা খুব শীঘ্রই দেশে ফিরবো। এটাতে আমরা অসম্ভব আনন্দিত এবং আমরা এই ব্যাপারটাকে আমরা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি, কারণ এটি হচ্ছে আমাদের একটা মূল মন্ত্র। তো সেই প্রেক্ষিতে তৃণমূলের প্রশ্নটা হচ্ছে যে আপনি বা আমাদের যারা অন্যান্য নেতা রয়েছেন তারা এটাকে কিভাবে দেখছেন বা কিভাবে এটাকে আরো বেশি ত্বরান্বিত করছেন, এবং কেন্দ্রের পক্ষ থেকে আপনারা কিভাবে এটাকে সামনে নিয়ে যাবেন, তারা আমাকে জিজ্ঞেস করেছে। যেহেতু আমি জানি আপনি তৃণমূলের সাথে সবসময় কাজ করছেন, আপনি সহ অন্যান্যরা, সে ব্যাপারে আসলে তারা জানতে প্রস্তুতিটা আমরা কিভাবে আসবো। দেখেন, আপনার সঙ্গে যখন আমি কথা বলা শুরু করেছি সেই মুহূর্তটাই কিন্তু আমি বাংলাদেশের একটি অঞ্চল ঠাকুরগাঁও জেলার সঙ্গে আমি সংযুক্ত ছিলাম, এবং এই সংযুক্ত কিন্তু ঠাকুরগাঁয়ের গুটি কয়েক নেতা কর্মীদের সঙ্গে নয়, নেত্রীর নির্দেশনা আমাদের তৃণমূল পর্যায়ে অর্থাৎ আপ টু ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদেরকে কথা বলতে হবে এবং তাদের শুনতে হবে। দেখেন, আপনি যে বিষয়টি বলেছেন বা যিনি পোস্ট করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের নেত্রী শেখ হাসিনা, আমরা আগামী আর কয়েকটা দিন পরে 23শে জুন এই ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তার ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে, ৭৮তম জন্মদিন পালন করবে। আপনি নাহিদ বলুন যে এই পৃথিবীতে দক্ষিণ এশিয়ায় নয়, এই পৃথিবীতে একটি রাজনৈতিক দল বলতে পারবেন দলের নাম, যে দলটি এত আত্মত্যাগ করেছে, যে দলটির এত রক্ত ঝরেছে,
যে দলটির এত নেতা কর্মীরা প্রাণ দিয়েছে, যে দলটির বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে, পৃথিবীতে আর একটি রাজনৈতিক দলের নাম বলতে পারবেন না। আমি প্রশ্নকর্তা যারা, তারই প্রশ্ন নয়, এটি সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের একই প্রশ্ন। আমি বলবো, ভুলে যাবেন না 1958 সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান তিনি বাংলাদেশের নেতা, বাংলাদেশের তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যায়নি, বরঞ্চ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন জেনারেল ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান। 1971-এর 25শে মার্চ দীর্ঘত রাতে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙালির চূড়ান্ত স্বাধীনতা মুক্তি সংগ্রামের ডাক দিলেন, 1971-এর 26শে মার্চ সকালে জেনারেল ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। এবং এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে একটি বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ জাতিকে 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু উপহার দিয়েছিল, নিয়ে এসেছিল। জয়লাভ করলো আওয়ামী লীগ, পরাজিত হলো ওরা, পাকিস্তানি শাসক এবং শাসক গোষ্ঠী। আসনের পরে নেত্রী শেখ হাসিনাকে 77-এ গ্রেপ্তার করা হলো। 87-তে গ্রেপ্তার, 2007 সনে গ্রেপ্তার করা হলো। কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো? তিনি ক্ষমতায় ছিলেন, তিনি ক্ষমতার হালুয়ারুড়ি খেয়েছেন, ক্ষমতা ছিল বিএনপি জামাত, গেটের হামলা চালালো বিএনপি জামাত, সারা বাংলাদেশে বাংলা বাইরে আব্দুর রহমানদের মতো সশস্ত্র সংগঠন তৈরি করলো বিএনপি জামাত। অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ থেকে শুরু করে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, সাংবাদিক বালু ভাই থেকে শুরু করে সারা দেশে হত্যার লীলাভূমিতে পরিণত করলো। ওই পাকিস্তানিদের মতো হিন্দুদের সম্পদ, হিন্দুদের মালামা, হিন্দুদের মাল, গনিমতের মাল বলে যারা 71-এ চালিয়েছিল, এই 2024 এই বিএনপি জামাত ক্ষমতায় এসে তারাও বলল যে হিন্দুদের সম্পদ, হিন্দুদের মাল, হিন্দুদের মেয়ে সব গনিমতের মাল। আপনি দেখবেন আজকেও যারা ক্ষমতায় এসেছে সেই কাঠমোল্লারাও কিন্তু একই কথা বলল, আওয়ামী লীগ নেতাদের বউ বা স্ত্রী উপর নাকি জামাতিদের হক আছে। সেই কথা মনে করে আপনি ভাবুন যে আজকে বাংলাদেশের পিকচারটা কি, প্রতিচ্ছবিটা কি বাংলাদেশে। যিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, হোয়াট ইজ দ্যাট প্ল্যান? হোয়ার ইজ দ্যাট প্ল্যান? একটি সরকার গঠন করলো 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন, সান্ধ্যকালীন ভোটের মধ্য দিয়ে পাতানো একটি নির্বাচন। সেই পাতানো নির্বাচনীয় যা তাদের সব যোদ্ধা জামাতের শ্রম প্রশ্ন তুলল, কিন্তু কে শোনে কার কথা? ধর্মের কাহিনী কি হলো? তারা কি করলো? দেশে
শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল, অর্থনীতিকে পঙ্গু করে দিল। আইন শৃঙ্খলা বলতে কোনো আইন শৃঙ্খলা নেই। আপনি বলেন নাহিদ আমিন যে নেত্রী শেখ হাসিনা গৃহহীন সহায় সম্বলহীন মানুষকে আশ্রয়ণ প্রকল্প করে মাথা গোজার ঠাঁই দিয়েছিলেন, এবং সেই শুধু ঘরই করে দেননি, জমিটুকু পর্যন্ত দলিল করে তাদের হাতে দিয়েছেন। সেই হাতে দলিল পর্যন্ত উঠিয়ে দিলেন। যারা রোদ্রে ভিজত, কাক ডাকা ভেজা ভিজত, যারা রোদ্রে পড়ত, বৃষ্টিতে ভিজত, কটকটে শীত যাদের মাথার উপর দিয়ে যেত, সে মানুষগুলিকে আশ্রয় দিল। আর আজকে তথাকথিত খাল কাটার নামে সেই বাড়িগুলির উপর ফালানো হচ্ছে। অর্থাৎ ওদের ভালো লাগে নাই। নেত্রী শেখ হাসিনা যে গরিবী হাটাও করেছে, দারিদ্রতা হাটাও, এটি ওদের ভালো লাগে না। কারণ ওরা তো দরিদ্র মানুষের নেতা নয়, ওরা তো দরিদ্র মানুষকে নিয়ে কল্পনা করে নাই, ওরা হলো গরিব হটাও। আজকে আপনি বলেন, আমি স্থানীয় সরকার মন্ত্রী ছিলাম, আমি ওই ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছি। কয়েকটি সারা ঢাকা শহরটাকে একটি গরুর হাটে পরিণত করে দিল। উদ্দেশ্য একটি, সেটি হলো যুবদল ছাত্র দলের গুন্ডা পান্ডা সান্ডাদেরকে অর্থ আয়ের ব্যবস্থা করে দেওয়া হলো। এমনকি এমন একটা বিষয় যে নেত্রী যে মেট্রো রেল করেছে, সেই মেট্রো রেল এলাকায় পর্যন্ত, মেট্রো রেল স্টেশনে পর্যন্ত গরুর হাট বসিয়ে দিল, এবং মেট্রো রেলের এলিভেটেড সিঁড়ি দিয়ে গরু উপরে উঠালো এবং নামালো। এ কোথায় আছি আজকে? বাংলাদেশে যে শিশু ধর্ষণের মহোৎসব, আজকে বাংলাদেশে যে 98% সফলতা ছিল আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার এই ভ্যাকসিনে, এবং তাকে ঘোষণা করেছিল হিরো অব দি ভ্যাকসিন। সেই বাংলাদেশের টিকার অভাবে, টিকার অভাবে সরকারি হিসেবে 600 শিশু মায়ের কোল খালি হয়ে করে চলে গেছে চিরদিনের জন্য না ফেরার দেশে। প্রায় 50,000 শিশু মৃত্যুর প্রহর গড়েছে। আপনি বলেন, এ কোন দেশ? এই দেশকে নিয়ে কি আমরা ভেবেছি? আপনি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, ছাত্রলীগের প্রায় 15 লক্ষ নেতা কর্মীকে তাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে। অর্থাৎ শিক্ষা তাদের জন্য ছাত্রলীগ করেছে, সেই কারণে শিক্ষা বন্ধ করে দিয়েছে। আরে ভাই, আমরাও তো ক্ষমতায় ছিলাম, আমরা তো ওদের শিক্ষা বন্ধ করিনি। আপনিও রাজনীতি করেছেন, আমিও রাজনীতি করেছি। ওই ক্যাম্পাসে একটি আন্তরিকতাপূর্ণ সহ অবস্থান ছিল। বক্তৃতা করতাম একজনে আরেকজনের বিরুদ্ধে, কিন্তু মধুর ক্যান্টিনে এসে একসাথে চা খেয়েছি না আমরা? কোথায় সেই রাজনীতি ধ্বংস করলো কারা? আজকে সারা বাংলাদেশে মৌলভী সাবরা
লম্বা লম্বা কথা বলেন, মৌলভী সাহেব মাদ্রাসা করেন, আর মাদ্রাসা থেকে মাদ্রাসায় জাতীয় সঙ্গীতও বাজানো যাবে না, এগুলি বলেন। শেখ হাসিনা আওয়ামী লীগ মানে ইন্ডিয়া মানে হিন্দু বুঝান, আর বলৎকার করেন ওখানে বসে। মা পাঠায় শিশুকে কোরআন হেফজ করার জন্য, আর সেই অবলা সন্তানকে বলৎকার করেন। বলৎকারের মহোৎসব চলছে বাংলাদেশে মাদ্রাসাগুলিতে। কে রু দিবে, কে ঠেকাবে বলেন? এগুলি প্রতিহত কে করবে? এই তো হলো পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমি বলবো যে এই খাল খননের নামে কি চলছে? খাল খনন এক আলাগ স্কিম চালু হয়েছে লুটপাটের। খাল খনন না, খালের পাড়ে যে ঘাস হয়েছে, যে ঘাসগুলি মাটিকে রক্ষা করে, সেই ঘাসগুলিকে কেটে এনে বিশাল একটি বিল করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমি বলবো আপনাদেরকে যে আজকের এই সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান শুনছেন, আমি সবাইকে বলবো, মনে রাখবেন, নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে বাধা দিয়েছিল ১/১১ সরকার। নেত্রী শেখ হাসিনা পরিষ্কার বলেছিলেন, আমার নামে মামলা হয়েছে, আমি আসামি, I want to face my case. I have to go Bangladesh and I will go to Bangladesh. সমস্ত বিমান সংস্থাগুলিকে নিষেধ করে দেওয়া হয়েছিল, বিধি নিষেধ জারি করা হলো। শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো বিমান বহন করে শেখ হাসিনাকে, তাহলে সেই বিমানকে ঢাকায় অবতরণ করতে দেওয়া। নির্যাতন, নিপীড়ন, একটি সীমা থাকতে হবে। নির্যাতন, নিপীড়ন সীমার বাইরে চলে গিয়েছে অনেক আগে। তাহলে কি বলতে চায় ওরা? কি করতে চায় ওরা? আমাদের সঙ্গে ওরা কি করতে চায়? আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলি, এটি আমাদের দুর্বলতা, কত বড় দুঃসাহস! আওয়ামী লীগের মতো সারা দেশে যে দলের যে নেত্রীর 78% সমর্থন রয়েছে, এটি আমার কোনো গল্প নয়, এটি আন্তর্জাতিক পরিসংখ্যান, মাঠ জরিপ। সেই নেত্রীকে গলায় ফাঁসি দেন, ফাঁসির রায় দেন, কোন আদালতে দিয়ে দেন? আইসিটি আদালত। আমরা কিন্তু সেই মানুষ, এই দল কিন্তু সেই দল যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলায় ক্যান্টনমেন্টে অবরুদ্ধ করে রেখেছিল। আর এই দল স্লোগান দিয়েছিল, চলো চলো ক্যান্টনমেন্ট চলো, শেখ মুজিবকে আনতে চলো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। সেই শেখ মুজিবকে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে নিয়ে এসেছিল। কাজে আমি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বোনেরা, আমার সহযোদ্ধারা, আপনারা আস্থা রাখুন, সাহস রাখুন। নেত্রী শেখ হাসিনা জেল জুলুম অত্যাচারকে ভয় পায় না। আর তিনি বলেছেন দেশে যাবেন। বঙ্গবন্ধুর রক্ত যে ধমনীতে প্রবাহিত, যে রক্ত পরাভব মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা যখন বলেছেন, তখন খবর আছে।
তখন খবর আছে তিনি বলেছেন জেলখানা রেডি করো, ফাঁসির রশিও তৈরি রেডি রাখো, আমি আসতেছি। আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন কর্মী হিসেবে, একজন দীর্ঘ সংগ্রামের একজন যোদ্ধা হিসেবে আমি বলবো শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে যাবেন সেদিন ঢাকা শহর হবে 1 কোটি মানুষের ঢাকা শহর। 1 কোটি মানুষ তাকে সম্বর্ধনা দেবে, মিনিমাম 1 কোটি মানুষ। এই 1 কোটি মানুষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবেন, কোন জেলে নিয়ে যাবেন? সেই জেলের দেওয়াল, সেই জেলের ইট সুরকি খুলে ফেলা হবে। তবে ভয়ের কারণে আমরা অস্ত্রের রাজনীতি করি না। আমরা একটি সময় শুধু অস্ত্র হাতে নিয়েছি, সেটি হলো মহান মুক্তিযুদ্ধের সময়। জাতির স্বার্থে আমরা অস্ত্র হাতে নিয়েছি, এছাড়া সারা জীবন লড়াই করেছি। অবশ্যই আমি আজও বলতে চাই যে আমাদের শক্তি অস্ত্র নয়, আর্মস নয়, আমাদের শক্তি জনগণ। জনগণই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর তার চেয়েও তীব্র থেকে তীব্রতর মহাশক্তিধর অস্ত্র হলো আমাদের নেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এবং শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা, মানুষের বিশ্বাস এবং তার সমর্থন হলো এক শক্তিশালী মহাশক্তিশালী। এ নিয়েই তো লড়াই করছি, এ নিয়েই তো সংগ্রাম করছি। অস্ত্র তো আপনারা দেখেছেন, কি রাইফেল যেন বলে ওইটাকে, স্নাইপার দেখিয়েছেন। কোথা থেকে এলো স্নাইপার? 24-এর 5ই আগস্টে, মধ্য জুলাই থেকে আগস্টে দেখলাম স্নাইপার। কোথায় গেল? ফ্যাসিস্ট খুনি ইউনূস সরকার 18 মাস দেশ চালালো জবরদখল করে। সেই খুনি ইউনূস সমগ্র কারাগার থেকে সকল দাগী সন্ত্রাসীদের বের করে দিল, জঙ্গিদের ছেড়ে দিল এবং অস্ত্র লুট করলো। থানার হাজার হাজার অস্ত্র লুট করলো, অত্যাধুনিক অস্ত্র। শুধু তাই নয়, গণভবনের SSF এর অত্যাধুনিক অস্ত্র লুটপাট করলো। উদ্ধার কোথায়? ফ্যাসিস্ট সরকারও উদ্ধার করলো না, এই সরকারও সেই অস্ত্র উদ্ধার করলো না। তাহলে কি চান আপনারা বাংলাদেশে? কি চান তারা? কাজে সমবেত ভাই এবং বন্ধুগণ, আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আমরা আমাদের প্রস্তুতি নেব এবং আমরা জয়লাভ করব। আমাদের বিজয়ের কেতন আমরা উড়াবই ইনশাল্লাহ। নানক ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাগুলি বললেন, আসলে যারা ব্যারাক থেকে উঠে আসে তাদের তো দেশের প্রতি, জনগণের প্রতি কোনো মায়া থাকার কথা না, কারণ তাদের জন্মটা সেনানিবাসে যে দলের। আরেক দলের জন্ম হচ্ছে অত্যাচারের মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে। পাকিস্তানে তার একটা বীজ। নানক ভাই, অনুষ্ঠানটা যদিও সময় যোদ্ধায়, কিন্তু আমরা সবসময় মনে করি আমাদের শ্রোতা দর্শক যারা কথা বলেন তাদের একটা প্রশ্ন, অনেকেরই প্রশ্নগুলো 3-4 জন মিলে করেছেন, বা আমি জিস্টটা বলতে চাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে যখনই আপা ঘোষণা দিলেন যে আমরা সবাই মিলে একসাথে হয়ে দেশে ফিরবো, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে, তখনই
অনলাইনে কিছু অ্যাক্টিভিস্ট বলে যারা নিজেদেরকে দাবি করে, তারা এই দুঃসময়ে কাদা ছোড়াছুড়ি করছে একজন আরেকজনের বিরুদ্ধে, সেই সাথে দলের অনেকের বিরুদ্ধে। আপা, আপনি নানক ভাইকে জিজ্ঞেস করবেন, এটা আমাদের একটা আবেদন অথবা আমাদের অনুরোধও বলতে পারেন। এই জিনিসটাকে আমরা কিভাবে দেখছি বা আমাদের এই মুহূর্তে কি করা উচিত, যেটা নাকি আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করছে এবং দলের মানুষের ভেতরে একটা হতাশা তৈরি করছে, এবং আমাদের যে সামনে একটা বিজয়ের পথটা সেটাকে আমরা কাটা দিয়ে তুলে ফেলছি। এবং তারা বলছে, যেহেতু আপনি এবং আপনাদের মতো অন্যান্যরা যারা আপার সাথে একসাথে কাজ করছেন দেশে ফেরার জন্য, এই মুহূর্তে আপনাদের কাছ থেকে তারা এক লাইনে কিছু কথা শুনতে চায়, অথবা আপনারা এটাকে কিভাবে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন, কারণ এটা আমাদেরকে খুবই ক্ষতি একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমি জাস্ট জিস্ট করে বললাম, কথাগুলি তাদের অনেক বড় বড়, সেই জন্য। শিওর, ভেরি গুড কোশ্চেন। আমি একদম স্পষ্টভাবে বলতে চাই সে বোনকে বা ভাইকে, অনেক 4-5 জন মিলে, হ্যাঁ, এটা আমি সবাইকেই বলতে চাই, দেখেন, আন্দোলন সংগ্রাম যখন একটা গতি পায়, তখনই কিন্তু এর ভিতরে যাদের বিরুদ্ধে লড়াই, সেই তারা কিন্তু বিভিন্ন ভাবেই বিভিন্ন মানুষকে পারচেজ করে ফেলে এবং বিভ্রান্তি ছড়ায়। আমি সংস্থাগুলির নাম আমি বলবো না, আমরা যেখানে আত্মগোপনে আছি সেখানেও কিন্তু আমরা এই সংস্থার লোকদের, ইনফরমারদের বিভিন্ন ঝামেলায় আমরাও আছি। কিন্তু আমরা কিন্তু আমরা বিশ্বাস করি নেত্রী আমাদের শেখ হাসিনা আমাদের নেতা, শেখ হাসিনা আমাদের দর্শন। আমরা দলের অভ্যন্তরে একটি যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করেছি, কাজে আমাদের মধ্যে বিভ্রান্তি নাই। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, অপচেষ্টা করা হচ্ছে। কাজে এগুলো মনে রাখবেন যে আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, কাককে তো আর আপনি পাহারা দেবেন না, কাক তো কাক, আকাশ তো আর কাককে পাহারা দেওয়া যাবে না। কাক যদি মলত্যাগ করে সেটি যদি আপনার গায়ে পড়ে, তাহলে আপনি কি করবেন? আপনি যা করবেন, যা করেন, সেটাই আপনাকে এখন করতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের ভয় ভীতু হয়ে আমাদের যে সমসাময়িক কালের যে মিছিল, শোভাযাত্রা ইত্যাদি সব কিছুকে কেন্দ্র করে অনেকেরই হাঁটু কাঁপা, বুক কাঁপা শুরু হয়েছে। কাজে সেই মুহূর্তে বিভ্রান্তি ছড়াবে, সেই বিভ্রান্তিগুলি আমি সকল ভাই এবং বোনদের, নেতা এবং কর্মীদেরকে বলবো, আমলে নেবেন না। আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের শক্তি ঐক্যবদ্ধ শক্তি, ঐক্যই হলো আমাদের শক্তি। এই প্রসঙ্গে আমি শেষ যে কথাটি বলবো, যে এখানে কোনো অন্য কিছু বিভ্রান্তি ছড়িয়ে লাভ নাই। এগুলো বহু পুরনো বিষয়, পুরনো রেওয়াজ, এগুলি হয়েছে। অর্থ করি দিয়ে এভাবে নিজেদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কাজেই সকলকে আমি সতর্ক, সাবধান, এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকার আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ নানক ভাই। আসল কথা একটাই, যে আমরা এখন আমাদের নিজস্ব কাজ করে যাব। কে ভালো করলো, কে মন্দ করলো, সেটাকে আমাদের কখনো সেই ক্ষমতাটুকু আমাদের নেই যে আমরা নীতি নির্ধারণ করব।
যারা অনলাইনে কাজ করেন আমরা তাদেরকে সবাইকে শ্রদ্ধা করি, এবং আমরাও আশা করব সবাই সবার শ্রদ্ধাটুকু নিয়েই কাজ করবেন, কারণ আমাদের সবার উদ্দেশ্য বাংলাদেশ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণ আমরা যেন আবার আমাদের সেই স্বাধীন রাষ্ট্রটাকে আমাদের মাঝে ফেরত পেতে পারি। শেষ আরেকটা প্রশ্ন হচ্ছে, আসলে আমরা আমাদের যারা তৃণমূলে কাজ করেন, এটা আমার একটা অভিজ্ঞতা, তারা অত্যন্ত প্রখর, তাদের বুদ্ধিমত্তা, তাদের মনের শক্তি, তার প্রমাণ আপনি একটু আগে বললেন যে কুমিল্লা থেকে সিলেট, চিটং যেভাবে এত কিছুর মধ্যে তারা মিছিল করে যাচ্ছে, এটাকে কেউ থামানোর মতো নয়, পারবে না কেউ। আর সেই সাথে আপনাদের শক্তি, আমাদের সমস্ত নেতারা যারা একসাথে মিলে কাজ করছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমস্ত সময়টুকু এর পেছনে ব্যয় করছেন। তারা প্রশ্নটা করেছে, বলেছে আপা ভাইকে জিজ্ঞেস করেন, আমরা দেখতে পেলাম এই মুহূর্তে সবাইকে একসাথে করার জন্য এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি দেওয়া হয়েছে বিদেশে, বিশেষ করে যে তারা যাতে কাজ করতে পারে, অথবা দেশেও শুরু হবে। তো সেই প্রেক্ষিতে সবার যখন একটা পরিবর্তন আসছে, সে ছাত্রলীগ, যুবলীগ অথবা সে সমস্ত লীগের ভেতরে, সেই ক্ষেত্রে আমরা কি কখনো আমরা কি কোনো পরিবর্তন আমাদের আসল জায়গায় দেখতে পাবো? মানে আওয়ামী লীগের ক্ষেত্রে বোঝাচ্ছে, এটা তাদের একটা জিজ্ঞাসা, তারা যে এখন আপনাকে জানতে চাইছে না, বা তারা জানতে চাইছে এটাকে কখনো সম্ভব কিনা বা হবে কিনা। এটা একদম, এটা ওনাদের একদম মন্তব্য, সেটা ভবিষ্যতের বাংলাদেশের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। নেত্রীর প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে। নেত্রী এই দলটি নাহিদ আমিন কত বছর যাবৎ পরিচালনা করে বলেন? অনেক অনেক দিন ধরে, সেই 81-তে আসার পর থেকে, সেই 81 থেকে আজকে 2026, এই সময়, এই দীর্ঘ সময় যাবৎ এই দলকে পরিচালনা করছেন। এই দলকে যিনি পেয়েছিলেন এসে 81 সালে, সে দলটি কিন্তু একটা মুখ থুবড়ে পড়া দল। সে দলটি কিন্তু আভ্যন্তরীণ রক্তক্ষরণের দল। সে দলটি তখন কিন্তু ব্র্যাকেটেড একটি দল। সেই দেশটি কিন্তু ছিল খুনি, মোস্তাক, ডালিম, শাহরিয়ার, লুটদের বাংলাদেশ, অভয় অরণ্য ছিল। এই জামাতিদের, জামাত শিবির, সশস্ত্রদের একটা অভয় অরণ্য ছিল। কাজে সেই দেশে এসে তিনি কিন্তু মৃত্যুকে আলিঙ্গন করে তিনি কিন্তু সারা বাংলাদেশের গ্রাম গঞ্জ, হাট মাঠ চষে বেরিয়েছেন। এই জনগণকে উজ্জীবিত করেছেন, জনগণকে জাগ্রত করেছেন ভোট হাতের অধিকারের প্রশ্নে, এবং এক সময় তিনি জাতীয় জাগরণ সৃষ্টি করেছেন। আর সেই জাতীয় জাগরণের মধ্য দিয়ে তিনি বিজয় অর্জন করেছেন, জনতার বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন। আমার কথাটি হলো যে প্রশ্নটা উনি তারা করেছেন, আমি বলবো সেই দলটিকে কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচবার ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। অনেকেরই ধারণা ছিল জীবনেও কোনোদিন আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, আমি যদি ভুল না করি। সেই দলটিকে কিন্তু পাঁচবার ক্ষমতায় এনেছেন। মুখ থুবড়ে পড়া অন্ধকারাচ্ছন্ন একটি বাংলাদেশ, কৃষিখাত ধ্বংস হওয়া এক বাংলাদেশ, কৃষকের জীবন ছিল এক অনিশ্চিত জীবন, শিল্প কলকারখানা বলতে কোনো কিছু ছিল না। সব কিছু নূতন ভাবে সাজিয়ে তুলেছিলেন নেত্রী শেখ হাসিনা। আর এই দলকে সব সময় তিনি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। কাজেই এই দলগুলির যখন কখন কি করা প্রয়োজন সেটি সিদ্ধান্তই দিবেন আমাদের প্রাণের নেত্রী, দীর্ঘ অভিজ্ঞতায় সম্পন্ন আমাদের নেত্রী শেখ হাসিনা। আস্থা রাখুন তার উপরে, বিশ্বাস অবশ্যই রাখছেন, বিশ্বাস রাখুন। অবশ্যই আমি আপনার কথা মতো ওনাদের কাছে আমি মেসেজটা দিতে চাই যে একটা বিধ্বস্ত বাংলাদেশকে এই পর্যন্ত এনেছেন, তার সিদ্ধান্ত সবসময় ভালো হবে, এবং এই ব্যাপারে আমাদেরকে সবাইকে
সাহায্য করতে হবে। আমি এটা আমার ব্যক্তিগত তরফ থেকে মনে করি। একদম। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আপনি এবং আমাদের অন্যান্য নেতারা যারা রয়েছেন, আপনারা সবাই তৃণমূলে কাজ করছেন, আমি জানি। আর বিশেষ করে আমাদের ভেতরে একটা আশার আলো, আমরা দেশে ফিরবো, আমাদের দেশকে আমরা এই জায়গায় রাখবো না। সেই প্রেক্ষিতে আপনি আমাদের তৃণমূল কর্মীদেরকে কি বলবেন? ভবিষ্যতের যে সামনে দিন আসছে, তাদেরকে আপনি কিভাবে উৎসাহিত করবেন এবং তাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিতে চান, যাতে তাড়াতাড়ি করে আমরা একসাথে হয়ে আমাদের এই আন্দোলনকে সফল করতে পারি, আমাদের বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফিরিয়ে আনতে পারি সসম্মানে? দেখেন, কি বলবো, কি বলতে গিয়ে কি বলে ফেলবো। আর দেশের নেতা কর্মীদের উপর নির্মম নির্যাতন নেমে আসবে, এই ধরনের আমি একটু আগেই আমার নির্বাচনী এলাকা থেকে 17 জন নেতাকর্মীর গ্রেপ্তারের খবর পেলাম, এবং কোথাও খবর পেলাম যে নেতা বা কর্মীকে পায়নি, তার বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গিয়েছে অথবা তার ছোট্ট ভাইকে ধরে নিয়ে গিয়েছে। এ কোন নির্মমতা বলেন। কাজে কোন কথা বলবো? এই সারা দেশব্যাপী যে গ্রেপ্তার চলছে তার কারণ কি জানেন? ওরা আহম্মকের স্বর্গে বাস করে। ওরা মনে করে এই নির্যাতন, এই গ্রেপ্তার, এই নিপীড়নের মধ্য দিয়ে মানুষ কিন্তু নির্ধারিত কর্মসূচির বাইরে কিন্তু এই মিছিলগুলি হয়েছে, যে মিছিলগুলো আমরা ভেদাবল হয়েছে, এগুলো কিন্তু নির্ধারিত কর্মসূচি ছিল না। এখন ওদের মাথা খারাপ, ওরা পাগল প্রায়। ওরা এখন আমার ব্যাপকভাবে ধরপাকড় শুরু করেছে। আমার নেতাকর্মী ভাইয়েরা, আমি অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। আমি আজকে যারা যারা আমার গ্রেপ্তার হয়েছে তাদের অনেকের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তাদের যারা জেলে ছিল, বেইল হয়ে আসছে, তারাও সঙ্গেও কথা বলেছে। এমন সব নেতাকর্মীর সঙ্গে তারা বলেছে, ভাই আমরা জেলে গিয়েছি, কোনো দুঃখ কষ্ট নেই, আমরা লড়াই করবই, আমাদেরকে থামাতে পারবে না। কাজে আমার নেতাকর্মী ভাই বোনরা, আপনারা প্রস্তুত হন, আপনারা এগিয়ে যান, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা শক্তি সঞ্চয় করেন। যে কোনো সময় যেন নেত্রী কোনো ডাক দিলে সেই ডাকে সাড়া দিয়ে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি। মনে রাখতে হবে, কিছু কথা থাকে জাহেরে আর কিছু কথা থাকে বাতেনে। বাতেনের কথা জাহেরে আনা যাবে না। সেই কারণে আমার মনে হয় আমার কথা থেকে সবাই বুঝতে পেরেছেন। সেই মতে আপনারা ঐক্যবদ্ধ হন, শক্তি সঞ্চয় করুন, শক্তিশালীভাবে আমাদেরকে নামতে হবে। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সকল সাম্প্রদায়িক শক্তি এবং দেশ বিরোধী অপশক্তি, যারা আমার দেশকে বিক্রি করে দেয়, যারা আমার সমুদ্র সম্পদকে বিক্রি করে দেয়, যারা আমার সেন্ট মার্টিনকে ইজারা দিয়ে দেয়, তাদের বিরুদ্ধে আমাদের দেশ মাতৃকা রক্ষার লড়াইয়ে আমরা সবাই যোদ্ধা। সেই আমরাই হলাম সময়ের যোদ্ধা। কাজেই এই সময়ের যোদ্ধা হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে যাব, সংগ্রাম চালিয়ে যাব। এই হোক আমার আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। খোদা হাফেজ। জয় বাংলা।